আপনাদের একটা গল্প বলবো। আগে গল্পটা শুনে নিন, তারপর মন্দিরে যাব। শুনলেন শৈলেন্দা, আবার মধু ডাকাতের উৎপাত বেড়েছে। চলুন হরিনামই শুনে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। ওইদিকে গোসাইপুর মন্দিরে চলছে হরিকথা। আজকে পিটিয়ে মারবো। ধর 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 ধর। কোথায় গেল? এদিকে তো এলো, মনে হলো গেল তো পালিয়ে। আবার হাত ফসকে গেল। আগত শ্রবণার্থীদের সাধু মহারাজ হরির বাল্যরূপের কথা শোনাচ্ছেন। মাত্র 8 বছরের গোপালকে যশোদামা নানা অলংকার দিয়ে সাজিয়েছেন, আর তাদের মাঝে বসে শুনছে সেই কথা অজ্ঞান, নির্বোধ, মূর্খ মধু ডাকাত। তার বেশ ভালো লাগছে, ভাবছে ভালোই হয়েছে এখানে এসে। মধুর চোখে লোভ ফুটে উঠল। এই ছেলেটাকে পেলে আমাকে আর ডাকাতি করতে হবে না। একবার ডাকাতি করে সারা জীবন বসে থাক, কিন্তু পাবো কোথায় এই বালককে? কথা শেষে সাধু মহারাজ কুটিরে বসে জপ করছেন। ঠিক তখনই এই যে সাধু, ভালো চাও তো ওই ছেলেটার ঠিকানাটা আমাকে দাও, যার কথা মন্দিরে শোনাচ্ছিল। কে বসছো তুমি? কার ঠিকানার কথা বলছো? তুমি কে? আমি কে জানো? মধু ডাকাত, যার কথা মন্দিরে শোনাচ্ছিলে। গোপাল নাকি নাম। আচ্ছা আচ্ছা, বুঝেছি। কিন্তু সে তো প্রবচন। এখন কিভাবে তুমি তাকে পাবে? আমি সেসব জানি না। ঠিক আছে ঠিক আছে, ঠিকানা হলো বৃন্দাবন, মথুরা। নাম হলো শ্যাম সুন্দর বা কানাই ঘড়িচড়াই বলতে পারো। বাবার নাম কি? বাবার নাম নন্দলাল। আরে শোনো, মাখন মিছরি নিয়ে যেও, ও খুব ভালোবাসে। হ্যাঁ, ঠিক বলেছ। বাচ্চা ছেলেকে বুলি গালিয়ে নেওয়া যাবে, কিন্তু দেখো ঠিক বলছো তো, নইলে আমি ফিরে আসবো আবার। নিশ্চিন্তে যাও বাবা। হে ভগবান, কি লীলা তোমার! ক্ষমা করো এই মূর্খকে। তারপর মধু বৃন্দাবন পৌঁছায়, খুঁজে বেড়ায় শ্যাম সুন্দর কানাইকে। শান্তি যখন করবে মনে, ওতে চাইবি কালো মেঘের পানে। আরে ও ভাই, তুমি শ্যাম সুন্দরকে জানো? কোন শ্যাম সুন্দরকে খুঁজছেন আপনি? এখানে অনেক শ্যাম সুন্দর। আরে কানাই, গরু চড়ায়। কানাই? আর সবার বাড়িতে গরু আছে। নন্দলালের ছেলে। আরে মশাই, আর কথা বলছেন? যান তো বাবু, সকাল সকাল মাথা খারাপ করছে। আরে শ্যামসুন্দর, দেখ তোর বোন ওইদিকে যাচ্ছে। আরে কানাই, একা সামনে নিতে পারবি তো? মধু ডাকাত তো স্থির হয়ে গেল। পিছন থেকে তাকে দেখতে না পেলেও সে ভাবলো এতগুলো বাচ্চার মাঝে তাকে ধরাটা ঠিক হবে না। এটাই তাহলে নন্দের ছেলে কানাই। এই ছেলে, এই নে মাখন খা, আর আমাকে তোর গয়নাগুলো দিয়ে দে তাড়াতাড়ি। এগুলো তো আমার মা দিয়েছে আমাকে। কেন দেবো তোমাকে? তুমি কে? আমি মধু ডাকাত। আমাকে দেখে লোকে ভয় কাঁপে, আর তুই কথা বলছিস? মধু ডাকাত? কোথায় যেন শুনেছি নামটা। আমি হলাম ছোট বাচ্চা, তাও গরু চড়াই।
আমাকে ভয় দেখিয়ে কি লাভ? মধু তো মিষ্টি হয়, তাহলে সে ডাকাত হলো কি করে তোমার মতো? বেশি কথা বলিস না। নে মাখন খা, আর কথা বলতে। আচ্ছা দাও, এনেছো যখন কষ্ট করে। আরে এত দূরে থেকে আনলে তুমি, একটু খাও, নাও। কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পেরিতে রাখ গোপনে। যেই না মধু ডাকাতের মুখে সেই মাখন ছোঁয়ালো, তার মনের মধ্যে যত মূর্খতা অজ্ঞানতা সব কিছু কেটে যেতে শুরু হলো। একটা আলাদাই অনুভূতি সৃষ্টি হলো। মধু ডাকাত খুব কাঁদতে শুরু করলো। হে পরমেশ্বর, হে নাথ, আমাকে তুমি ক্ষমা করো। আমার মধ্যে অদ্ভুত ব্যথা অনুভব করছি। চিন্তা করো না মধু, আমি এখন কি করব? হে নাথ, তুমি গোসাইপুর ফিরে যাও মধু, নীলমণির সাথে দেখা করো। এখন তুমি নির্মল। তুমি এমন ভাবে আমার টানে আমাকে ডাকতে ডাকতে আমার খোঁজে এখানে আসলে, তোমাকে উদ্ধার না করে আমি পারলাম না। যে যেভাবেই ডাকুক আমাকে, তার একাগ্রতাই আমাকে মুগ্ধ করে তোলে। তোমার সেই বারে বারে ডাক আমি থাকতে না পেরে ছুটে এলাম। তারপর আর কি, মধু ডাকাত নিজেকে খুঁজে পেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। সে মন্দির মার্জন করে সন্ন্যাসীর বেশ ধারণ করলো। কৃষ্ণের কথা মতন গোসাইপুর ফিরল। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের চলুন সনে। এবার ভিতরে যাওয়া যাক। জাতক প্রায় অহর্নিশি, যে আছে কালো শশী। জাতক প্রায় অহর্নিশি, যে আছে কালো শশী। ভব বলে চরণ মহারাজ, আমাকে ক্ষমা করুন। বলে চরণ আমাকে চিনতে পারছেন? ও তা হয় না কপাল খুলে। আমি সেই মূর্খ মধু। আমার অজ্ঞানতা দূর হয়ে গেছে। তুমি এসেছো? আমি জানতাম তোমার পরিবর্তন অনিবার্য। সে যে ডাকাতের ডাকাত, যার হৃদয়ে তার চিন্তা আর মুখে তার নাম, সে কি আর নগণ্য হয়ে থাকতে পারে? তিনি নিজে তোমাকে পরিবর্তন করেছেন। তুমি ধন্য মধু, তুমি ধন্য। আমার অজ্ঞানতা দূর হয়ে গেছে। আমাকে সেবা করার সুযোগ দিন। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। যখন ওই রূপ স্মরণ